আজকের গল্পটা বেশ অন্যরকম, তাই না? সরাসরি ঘটনার মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ, একদম। শুরুতেই অর্ণব নামের একজনের কথা, যার মনে হচ্ছে কেউ যেন সবসময় ওকে দেখছে। রাতে কান্নার শব্দে ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। অদ্ভুত। সে তো ভাবছিল এটা বোধহয় কি বলে, ওর মনের ভুল, উড়িয়ে দিচ্ছিল ব্যাপারটা। কিন্তু এই মনের ভুলের ব্যাপারটা বেশি দিন টিকলো না। 4 দিন পরেই ঠিক নাইট শিফট সেরে ফিরছিল অর্ণব। অফিসের গাড়ি ওকে মোড়ে নামিয়ে দেয়। বাকিটা হেঁটে ফেরে, তাই তো? একা একটা ভাড়া বাড়িতে থাকে। হ্যাঁ, রাস্তাটাও বেশ নিঝুম, কুকুরগুলো কেমন যেন চুপচাপ। আর অর্ণব তখন ভাবছে নিজের কথা, প্রমোশন, ঋতিকার সাথে বিয়ের প্ল্যান, এসব। শনি মন্দিরটা পেরিয়ে গলিতে যেই ঢুকতে গেছে, অমনি সেই ছায়ামূর্তি। উফ, ভাবলেই কেমন লাগে। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো অবস্থা। অর্ণব তো চেকার করে জিজ্ঞেস করলো, কে ওখানে? আর মূর্তিটা এগিয়ে এলো। ল্যাম্প পোস্টের আলোয় মুখটা দেখা গেল। ঝলসে যাওয়া মুখ, সুপর্ণা, যাকেও চিনত। আর সুপর্ণার গলা থেকে শুধু একটাই কথা, কি যেন ছিল, আমাকে ছেড়ে দাও। অর্ণব তো ভয়ে দিশেহারা। দৌড় দিল চিৎকার করতে করতে, বাঁচাও বাঁচাও। আর পেছন থেকে ভেসে এলো সেই পোড়ামুখীর অট্টহাসি। তারপর হোঁচট খেয়ে ব্যাস জ্ঞানহারা। পরের সিনটা কোথায়? নার্সিংহোম? হ্যাঁ, জ্ঞান ফিরল নার্সিং হোমে, মাথায় ব্যান্ডেজ। ঘটনার কথা মনে পড়তেই তো ওর খাটকা লাগলো। সুপর্ণা তো মারা গেছে। তাহলে কাকে দেখল সে? সত্যিই কি ভূত নাকি মনের ভুল? এই প্রশ্নগুলো আসছে। আর তখনই ঋতিকা আর তার বাবা এসে হাজির। চিকিৎসা খোঁজ খবর নিলেন। ঋতিকা জিজ্ঞেস করল কি হয়েছিল আসলে। অর্ণ প্রথমে একটু ইতস্তত করল। বলতে গিয়েও সামনে নিল, তাই না? বলল মনে হচ্ছে কেউ পিছু নিয়েছে, একটা বীভৎস মূর্তি তাড়া করছে। হ্যাঁ, কিন্তু তারপরেই ঘুরিয়ে দিল কথাটা। বলল অফিসের কাজের চাপ, হয়তো হ্যালুসিনেশন। আসলে ভয় পাচ্ছিল। ঋতিকারা যদি পাগল ভাবে, ওদের চোখে নিজেকে ঠিক রাখতে চেয়েছিল। একদম। ঋতিকার বাবা যখন সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বললেন, ও সরাসরি না করে দিল। তারপর তো ডাক্তার ছুটি দিয়ে দিল। কিন্তু ভয়টা কি গেল? না, একদমই না। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা গেল সুপর্ণাদের বাড়ি। বাড়িটার অবস্থা তো খুব খারাপ ছিল, তাই না? ভাঙাচোরা, জনমানবহীন। হ্যাঁ, আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারল সুপর্ণার আত্মহত্যার পর ওর মা প্রায় পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। কেউ আর খবর রাখে না। এটা শুনে অর্ণবের মনে একটা স্বস্তি এলো, কি যে সত্যিই সুপর্ণা মৃত। হ্যাঁ, স্বস্তি এলো ঠিকই, কিন্তু ভয়টা আরও জাঁকিয়ে বসল। তাহলে কি ওটা সুপর্ণার আত্মা প্রতিশোধ নিতে এসেছে? নাকি অন্য কেউ ভয় দেখাচ্ছে? কিন্তু মুখটা যে সুপর্ণারই, তাতে তোর সন্দেহ নেই। ঠিক, বিয়ের আগে এই ঝামেলা মেটাতে হবে, এই চিন্তাটাই ওর মাথায় ঘুরছিল। সেই রাতটা বন্ধুর বাড়িতে কাটালো। পরের পদক্ষেপটা কি ছিল ওর? ডাক্তারের কাছে তো গেল না। না, ওর মাথায় তখন ঢুকে গেছে এটা নির্ঘাত সুপর্ণার প্রেতাত্মার কাজ। তাই ও গেল তান্ত্রিকের কাছে, ভোলানাথ তান্ত্রিক। ও, সেই তান্ত্রিক যার খুব নামডাক এলাকায়। হ্যাঁ, শহরের পশ্চিমে একটা পুরনো বাগানের পাশে আস্তানা। হ্যাঁ, পরদিন গেল সেখানে। ভেতরের পরিবেশটা কিন্তু বেশ অন্যরকম। কেমন, একটু ডিটেলে বলুন না। ধোঁয়ায় ভরা ঘর, কেমন যেন গা ছমছমে ব্যাপার। কিছু অপ্রকৃতস্থ চেহারা লোকজনকে চিকিৎসা করা হচ্ছে একপাশে। আর অন্য ঘরের সামনে লম্বা লাইন, কত রকম সমস্যা নিয়ে লোক এসেছে। গৃহশান্তি, প্রেম, ব্যবসা, মামলা, বশীকরণ, কি নেই। আর বাবার ডিগ্রির ফলকও টাঙানো। অর্ণব অপেক্ষা করতে লাগলো। একজন চেলা এসে নাম লিখে রসিদও দিয়ে গেল। উগ্র ধূপের গন্ধ, আলো আধারী পরিবেশ, পাশের ঘর থেকে মাঝে মাঝে চিৎকার ভেসে আসছে। সব মিলে একটা অদ্ভুত জায়গা। বিকেলে ওর ডাক পড়ল। তান্ত্রিকের ঘরটা কেমন ছিল? তান্ত্রিক নিজে লাল কাপড় পরে বসে আছেন একটা সাদা চাদর পাতা চৌকিতে। পাশে তেপায়া টেবিলে সিঁদুর মাখানো খুলি, হাড়গোড়। বাপরে, তান্ত্রিকের চেহারা জটাজটধারী? না, বরং বেশ পরিপাটি। দাড়ি গোফ কামানো, লম্বা চুল, কপালে তিলক, গলায় হাতে মাদুলি সুতো। অর্ণব তো প্রণাম করে বসল। তারপর সাহায্য চাইল। বলল, বাবা আমাকে বাঁচান। ওই ছায়ামূর্তির কথা সব খুলে বলল। তান্ত্রিক অভয় দিলেন। হ্যাঁ, বললেন, আমি থাকতে কোনো ভূত পেতনির সাধ্য নেই তোকে ছোঁয়ার, সব খুলে বল আমায়। আর তখনই অর্ণব তার আসল কথাটা বলল, তাই তো? সেই 5 বছর আগের ঘটনা। গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ারের কথা। সুপর্ণা তখন সবে কলেজে ঢুকেছে। খুব সুন্দরী ছিল মেয়েটা, তাই না? টানা চোখ, সুন্দর হাসি।
অর্ণবও আকৃষ্ট হয়েছিল। শুধু অর্ণব কেন, অনেকেই, কিন্তু সুপর্ণা কাউকে পাত্তা দিত না। অর্ণব অনেক চেষ্টা করেছিল ওর সাথে কথা বলার। 6 মাস পর প্রপোজও করেছিল, কিন্তু সুপর্ণা রিজেক্ট করে দেয়। হ্যাঁ, বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে। ব্যাস, অর্ণবের মাথায় আগুন জ্বলে গেল। তারপর সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটায় সে কলেজ থেকে ফেরার পথে। একদিন নির্জন মোড়ে হেলমেট পরে বাইক নিয়ে অপেক্ষা করছিল। সুপর্ণার সামনে আসতেই মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। কি সাংঘাতিক! সুপর্ণা যন্ত্রণায় লুটিয়ে পড়েছিল, আর অর্ণব পালিয়ে যায়। হেলমেট থাকায় কেউ চিনতেও পারেনি। পরের দিন সে আবার হাসপাতালে গিয়েছিল সুপর্ণাকে দেখতে। ব্যান্ডেজে বাঁধা মুখ দেখে ওর নাকি তৃপ্তি হয়েছিল, অপমানের জ্বালা কমেছিল। ভাবা যায় কতটা নিষ্ঠুর হতে পারে একজন মানুষ। এরপর যা শুনেছিল, ব্যান্ডেজ খোলার পর আয়নায় নিজের মুখ দেখে সুপর্ণা আঁতকে ওঠে, আর কয়েকদিন পর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেয়, আত্মহত্যা করে। এই সব কথাই সে তান্ত্রিককে বলল। হ্যাঁ, বলল আগামী মাসেই তার বিয়ে বড়লোকের মেয়ের সাথে, কিন্তু ওই মুখপুরি মরেও শান্তি দিচ্ছে না। তান্ত্রিক যেন ওকে বাঁচায়, টাকার অভাব হবে না। তান্ত্রিক কি বললেন শুনে? বললেন অর্ণবের কাজটা ঠিক হয়নি, বিধাতা এর হিসেব নেবেন, তবে তিনি সাহায্য করবেন। তারপর সেই লাল সুতোটা দিলেন। হ্যাঁ, নিজের হাতের লাল পেঁচানো সুতোটা খুলে অর্ণবের হাতে দিয়ে বললেন, এটা যতক্ষণ তোর হাতে থাকবে ততক্ষণ কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। অর্ণব তো হতাশ। সে ভেবেছিল তাবিজ কবচ কিছু পাবে, সামান্য একটা সুতো। তান্ত্রিক জোর দিয়ে বললেন, এটা মামুলি সুতো নয়, এতে তন্ত্র সাধনা করা আছে, ভূত পেতনি কাছে ঘেঁষতে পারবে না। আর টাকাও নিলেন না, বললেন যা মা, তোর মঙ্গল করুন। হ্যাঁ, অর্ণব বেরিয়ে এলো, ডান হাতে সুতোটা বাঁধা। আর তারপর সত্যি কি সেই ছায়ামূর্তি আর দেখা দেয়নি? অদ্ভুতভাবে একদম উধাও। অর্ণবের তো বিশ্বাস বেড়ে গেল, ভাবলো তান্ত্রিকের সুরক্ষা কাজ করছে। কয়েকদিন লক্ষ্যও করল, না, পোড়ামুখী আত্মার আর কোনো চিহ্ন নেই। এবার সে বিয়ের কাজ তাড়াতাড়ি সেরে ফেলার কথা ভাবতে শুরু করলো। কিন্তু গল্পটা এখানে শেষ হওয়ার নয়, আসল নাটক তো অন্য জায়গায় অপেক্ষা করছিল। ঠিক, ঋতিকার ফোন এলো, বলল দেশের বাড়ি মঙ্গলপুরে সবাই অর্ণবের সাথে দেখা করতে চায়। বিয়ের দিন ফাইনাল হবে, অর্ণবকে যেতে হবে। গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, পরদিন বিকেলে গাড়ি এলো। অর্ণব সেজে গুজে গাড়িতে উঠে বসল, ভবিষ্যতের স্বপ্নে বিভোর। গাড়ি চলতে শুরু করলো, শহর ছেড়ে বেশ স্পিডেই যাচ্ছিল। ড্রাইভার বলল 1.5 ঘন্টার রাস্তা। অর্ণব হেডফোন কানে দিয়ে সিটে হেলান দিল। কিন্তু প্রায় ঘন্টাখানেক পর গাড়িটা খারাপ হয়ে গেল একটা নির্জন জায়গায়। ড্রাইভার অনেক চেষ্টা করলো, কিন্তু স্টার্ট হলো না। অর্ণব কবজির দিকে তাকালো, লাল সুতোটা ঠিকঠাক আছে, তাও গাড়ি থেকে নামলো। চারপাশটা বেশ সুন্দর, কিন্তু শালপিয়ালের জঙ্গল, পাহাড়, ডুবন্ত সূর্য, মেঘও ডাকছিল। কিন্তু অর্ণবের কি আর তখন প্রকৃতি দেখার মন আছে? সে তো বিরক্ত, ঋতিকা আর তার বাবার টাকা পয়সার কথাই ভাবছে। একদম জনহীন প্রান্তের অপেক্ষা করতে হচ্ছে, শীতও লাগছে, অন্ধকার নামছে, ঝড় বৃষ্টির ভয়ও আছে। বিরক্ত হয়ে পায়চারি করতে লাগলো সে। মোবাইলে নেটওয়ার্কও নেই, ঋতিকাকে ফোনও করতে পারছে না, সব প্ল্যান ভেস্তে যাওয়ার ভয়। আধ ঘন্টা কেটে গেল, ড্রাইভার গাড়ি ঠিক করতে পারল না, আশেপাশে অন্য কোনো গাড়িও আসছে না। তখনই ডান দিকে দূরে একটা টিলার উপর পুরনো দোতলা বাড়িটা ওর চোখে পড়ল, ভেতরে আলো জ্বলছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলো, সে বলল সে নতুন, জায়গাটা চেনে না, আগে একবারই গেছে। অর্ণব ভাবল ওখানে লোক থাকতে পারে, হয়তো গাড়ি সারানোর বা যোগাযোগের ব্যবস্থা হতে পারে। ড্রাইভারকে বলে সে একাই এগিয়ে গেল বাড়িটার দিকে, শুকনো পাতা আর আগাছায় ভরা রাস্তা দিয়ে। বাড়িটা বেশ পুরনো, এককালে কি ছিল কে জানে। কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে কেউ নেই, শুধু দেওয়ালের গায়ে মশাল জ্বলছে, নিচের তলার ঘরগুলোয় তালা দেওয়া। কয়েকবার ডাকাডাকি করল, কেউ আছেন, কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ ওপরতলা থেকে কারো চলার শব্দ পেল। অর্ণবের একটু ভয় ভয় করতে লাগলো। কিন্তু হাতে তো তান্ত্রিকের দেওয়া সুতো আছে, ভরসা পেল। ভাবল চোর ছ্যাচর হলেও তার কাছে খোয়া যাওয়ার মতো কিছু নেই। সোজা ছাদে উঠে গেল, দেখল কেউ নেই, কিন্তু হঠাৎ একসাথে অনেকগুলো খিলখিল হাসির শব্দ, আর সামনের দরজাটা দলামো করে বন্ধ হয়ে গেল। আর এক ঝাঁক বাদুড় হুড়মুড় করে বেরিয়ে এসে ওর মাথার উপর চক্কর কাটতে লাগলো। অর্ণবের কপালে ঘাম জমল, ভাবল গাড়ি ছেড়ে একা আসাটা ঠিক হয়নি, বোকামি হয়ে গেছে।
তাড়াতাড়ি নিচে নামতে গেল আর তখনই দেখল এক ভয়ঙ্কর কঙ্কাল ওর দিকে এগিয়ে আসছে, সাথে সেই অমানবিক হাসি। অর্ণব তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সিঁড়ি দিয়ে দৌড় দিল। হাসিটা থেমে গেল, কঙ্কালটাও মিলিয়ে গেল। দৌড়ে সে আবার ছাদের ওপর তলায় উঠে এলো। চারপাশে হালকা অন্ধকার নেমেছে, শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রাস্তার দিকে তাকিয়ে দেখল গাড়ি নেই, ড্রাইভারও নেই। অর্ণব ভাবল ড্রাইভারকে তাকে ফেলে পালিয়েছে। চিৎকার করে ডাকলো, কে আছো, বাঁচাও বাঁচাও, কিন্তু শব্দটা শুধু হাওয়ায় মিলিয়ে গেল। তান্ত্রিকের সুতো কি তাহলে কাজ করলো না? ওটার ওপর ভরসা করাটা কি বোকামি ছিল? সে তখন মরিয়া, যেভাবেই হোক বাড়িটা থেকে বেরোতে হবে। সিঁড়ির দিকে এগোতেই দেখল জ্বলন্ত মশাল হাতে সেই ছায়ামূর্তি, গোলাপি সেলওয়ার কামিজ পরা, ওড়নায় মুখ ঢাকা। অর্ণব তোতলাতে তোতলাতে বলল, সুপর্ণা, সুপর্ণা। মূর্তিটা শুধু বলল হ্যাঁ, আর তখনই দমকা হাওয়ায় ওড়নাটা সরে গেল। মশালের আলোয় সেই বিভৎস পোড়া মুখ। অর্ণব শিউরে উঠল। এবার সে মিনতি করতে শুরু করলো, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকমটা করব না। কিন্তু সুপর্ণার গলায় তখন শুধু যন্ত্রণা আর ঘৃণা। বলল, যে যন্ত্রণা আমি ভোগ করেছি তার জন্য ক্ষমা শব্দের কোনো স্থান আর নেই। কি দোষ ছিল আমার বলো? সে ক্রমশ এগিয়ে আসছে, আলো আধারিতে মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। অর্ণব আবার চিৎকার করলো, কে আছো, বাঁচাও, কিন্তু সেই চিৎকার প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সে পিছু হটতে লাগল, হটতে হটতে একেবারে ন্যাড়া ছাদের শেষ প্রান্তে, আর নিজেকে সামলাতে পারল না। পা ফসকে নিচে পড়ে গেল। উফ! সোজা পাথরের ওপর পাটা ভেঙে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে, নড়াচড়া করার শক্তি নেই। আর পড়ার সময় দেওয়ালে ঝোলানো একটা লণ্ঠনের ধাক্কা লেগেছিল, সেটা খুলে গিয়ে কেরোসিন তেল সব ওর গায়ে। হাতের কাছে এনে গন্ধ পেল কেরোসিনের। আর ঠিক তখনই সেই বিভৎস ছায়ামূর্তিটা আবার ওর সামনে এসে দাঁড়ালো। অর্ণব তখন সম্পূর্ণ অসহায়। ছায়ামূর্তিটা মানে সুপর্ণা ওর বুকের ওপর পা তুলে মশালটা ধরল ওর মুখের সামনে। অর্ণব শেষবারের মতো ক্ষমা চাইল, ক্ষমা করো আমায়, আমায় ক্ষমা করে দাও। কোন কঠিন বলল, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা। মশালটা নামিয়ে আনলো অর্ণবের মুখের দিকে। সর্বগ্রাসী আগুন এগিয়ে আসছে। অর্ণব ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও। কিন্তু আগুনটা মুখের সামনে এসে থেমে গেল, আর সুপর্ণা হাউমাউ করে কেঁদে উঠল। মশালটা পাশে নামিয়ে রাখল। অর্ণব তো অবাক, কি হচ্ছে এসব? ঠিক তখনই ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো তারই বয়সী একটা ছেলে, সেই ড্রাইভার। সুপর্ণা ছেলেটাকে মানে সুজয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না সুজয়, কাউকে জ্যান্ত পুড়িয়ে ফেলতে আমি পারবো না, পোড়ার যে কি জ্বালা আমি জানি। সুজয় বলল, আমি জানতাম। অর্ণব তো পুরো বিহব্বল, ড্রাইভার এখানে কি করছে? সব মিথ্যে, ভৌতিক ব্যাপারটাও। সে চিৎকার করে উঠল, কে তোমরা? সুপর্ণা বলল, আমাকে কি চিনতে পারছো না তুমি? অর্ণব প্রায় অবিশ্বাসের সুরে বলল, তুমি কি তবে বেঁচে আছো? সুপর্ণা উত্তর দিল, হ্যাঁ আমি বেঁচে আছি। অর্ণবের মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় ভগবান, তার মানে এসব ষড়যন্ত্র ছিল? কে কে ছিল এর পেছনে? সুপর্ণা বলল, জানবে না, এই দেখো সুজয়, আমার ভালোবাসার মানুষ, যে এত কিছুর পরও আমাকে ছেড়ে যায়নি, নতুন করে আমাকে বাঁচতে শিখিয়েছে, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। তারপর সবটা খুলে বলল। ছাদ থেকে পড়েও সে মরেনি। সুজয় প্রাথমিক চিকিৎসার পর ওকে চেন্নাই নিয়ে গিয়েছিল, লম্বা চিকিৎসা চলেছে, ওর মাকেও খবর দিয়ে আনা হয়েছিল। সুস্থ হওয়ার পর মা আর সুপর্ণা শিলিগুড়িতে চলে যায়, নতুন পরিচয়তে থাকতে শুরু করে। পোড়া মুখ নিয়ে আর পরিচিতদের সামনে আসতে চায়নি। সুজয় ওর মৃত্যুর খবরটা রুটিয়েছিল। অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমার সুন্দর জীবনটাকে এক লহমায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে তুমি। সুজয়ও যোগ করল, বলল, সুপর্ণাকে স্বাভাবিক জীবনে ফেরাতে হলে অর্ণবকে শাস্তি দেওয়াটা জরুরি ছিল। যে মানসিক ক্ষত অর্ণব তৈরি করেছিল তা সারানোর অন্য পথ ছিল না। অর্ণবকে ক্ষমা করাটা অন্যায় হতো, তাই এই নাটক সাজানো। এর জন্য অনেক খাটতে হয়েছে, অনেক দিন ধরে নজর রাখা হয়েছিল অর্ণবের উপর, সুযোগ বুঝে আটঘাট বেঁধে নামা। আইন হাতে নেওয়াটা অন্যায় সেটা তারা জানে, কিন্তু অর্ণবের বিরুদ্ধে জোরালো প্রমাণ ছিল না, তাই এই পথ। আর বলল, এই পরিকল্পনায় আরও একজন সাহায্য করেছে। অর্ণব ভাঙা গলায় জিজ্ঞেস করল, সে কে?
আর তখনই পুরনো বাড়িটা থেকে বেরিয়ে এলো রীতিকা, চোখে জল। মশালের আলোয় ওকে দেখে অর্ণবের হৃৎস্পন্দন প্রায় থেমে যাওয়ার জোগাড়। রীতিকা, তুমি? অর্ণবের গলায় শুধু এটুকুই বেরোলো। রীতিকা বলল, হ্যাঁ আমি। কি ভেবেছিলে আমি তোমায়? ছি, একটা মেয়ের এত বড় ক্ষতি করতে একবারও হাত কাঁপলো না তোমার? তুমি মানুষ নও। সে সুপর্ণার কাছ থেকে সব শুনেছিল, শুনে অর্ণবকে শাস্তি দেওয়ার এই পরিকল্পনায় যোগ দিয়েছিল। বলল এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাই তাদের কথায় অর্ণবকে এখানে ডেকে এনেছে। ছলছল চোখে কথাগুলো শেষ করল। তারপর রীতিকা, সুপর্ণা আর সুজয় একসাথে চলতে শুরু করলো, আহত অর্ণবকে ওখানেই ফেলে। অর্ণব তখন কাতরাতে কাতরাতে ডাকছে, আমায় ফেলে যেও না, এখানে পড়ে থাকলে আমি নির্ঘাত মারা যাব। আমায় ছেড়ে যেও না তোমরা, আমায় নিয়ে চলো। মাটিতে ঘষতে ঘষতে এগোবার চেষ্টা করছে। সুপর্ণা ঘুরে দাঁড়িয়ে বলল, তোমায় ছেড়ে গেলাম বিধাতার হাতে, সেই বিধাতার হাতে যিনি জন্ম মৃত্যু কর্মফল লেখেন, তার হাতে। তিনি তোমার সঠিক বিচার করবেন। হাতের মশালটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তিনজন একসাথে পাকা রাস্তার দিকে এগিয়ে গেল। চারপাশটা কালো অন্ধকারে ঢেকে গেল। কিন্তু মূল রাস্তায় উঠেই তারা একটা আর্তচিৎকার শুনে চমকে পিছনে তাকালো। দেখল সুপর্ণার ফেলে দেওয়া মশালের আগুন শুকনো পাতা আর ডালপালায় লেগে দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর সেই জ্বলন্ত আগুন গায়ে জড়িয়ে অর্ণব দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করছে। কয়েক মিনিটের মধ্যে আগুনটা ওকে পুরোপুরি গ্রাস করে নিল। অর্ণব যন্ত্রণায় ছটফট করতে লাগল, ঠিক যেমন একদিন তার ছোড়া অ্যাসিডে একটা নিষ্পাপ মেয়ে ছটফট করেছিল। গল্পটা শেষ হচ্ছে একটা খুব জোরালো মন্তব্য দিয়ে। হ্যাঁ, সময় বোধহয় সব কিছুই ফিরিয়ে দেয়, একেবারে সুদসহ। কর্মফলের এক চরম পরিণতি। সত্যি, গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। অপরাধ, শাস্তি আর নিয়তির বিচার সবকিছু মিলেমিশে একাকার। একদম। এটা শুধু ভয়ের গল্প নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। মানুষের অন্ধকার দিক, প্রতিশোধের আকাঙ্ক্ষা আর কর্মফলের অবশ্যম্ভাবী পরিণতির কথা বলে। তাহলে আজকের মতো এখানে থামা যাক। এই গল্পটা নিয়ে অনেক কিছু ভাবার আছে। অবশ্যই। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে, আগামী কোনো পরিবেশনায়। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।